আসছেন, বিকালে আসছেন, রাতে আসছেন, দুপুরে আসছেন, তখন তাকে আমার বাসায় পেয়েছেন, আমার বাসায় তার অবস্থান দেখেছেন, তার সবকিছুই আমার বাসায় দেখেছেন। তাহলে আপনারা কেন আপনাদের ওই 2 বছর 3 বছর আগের ইন্টারভিউগুলো ভুলে গেছেন, যেখানে প্রিন্স মামুন ছাদে বসেও ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমাদের প্রোগ্রামটা আমরা স্টেডিয়াম ভাড়া করে সবাইকে ডেকে বড় করে করব, তারপরে হচ্ছে যে আমরা মেয়ে বাবু নিব না ছেলে বাবু নিব। এই কথা কেন বলবে আপনাদেরকে? এখানে কারো নতুন করে বলার কিছু নাই। এটা 2-3 বছর আগের যেহেতু ঘটনা, 2-3 বছর আগে আপনাদের যে নিউজ চ্যানেল আছে সেখানে আপনারা স্ক্রল করলে প্রিন্স মামুনের নিজের মুখে বক্তব্য শুনতে। আচ্ছা, প্রিন্স মামুন একটা দিছে, হুমকি বলি আর যাই বলি, সে বলেছে যদি লায়লা আমার কিছু না ছাড়ে তাহলে আমি আত্মহত্যা করব। এটা হচ্ছে অপরাধীদের শেষ অস্ত্র। তুমি অপরাধ করবে, একটা কথা সে বলে কি আমার নামে 3টা মামলা হয়েছে, 2টা মামলা হয়েছে, 5টা মামলা হয়েছে। একটা মামলা কেন হয়? মামলার পিছনে তো অপরাধটা আছে। তুমি আজকে অপরাধ করেছো, তুমি আজকে অন্যায় করেছো, তোমার অপরাধ প্রমাণিত হলেই তো মামলাটা হবে। তুমি যদি অপরাধ না করো তাহলে তো মামলা হয় না। সো একটা অপরাধী, একটা ধর্ষকের শেষ অস্ত্রই হচ্ছে যে আমি সুইসাইড করব। তাহলে তো পৃথিবীতে কোনো অপরাধীর বিচার হবে না। তারা সবাই বলে ফেলবে আমাকে যদি জেলে নিয়ে যায়, আমার যদি বিচার হয় তাহলে আমি সুইসাইড করবো। এই কথাটা বললে তো সবাই পার পেয়ে যেত। এটা তার টেকনিক। যদি এই ঘটনা ঘটে এর দায়ভার কে নিবে? এর দায়ভারটা আমি অবশ্যই নিব না। সুইসাইড তো আমার করার কথা। সে আমাকে ব্যবহার করেছে, সে আমার অর্থ আত্মসাৎ করেছে, সে আমার সাথে বিবাহের নামে প্রতারণা করেছে 4টা বছর। সে আমার অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে, আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়ে সে আজকে আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমার তো সুইসাইড করার কথা। আমি কিভাবে বাঁচবো? আমার অসুস্থ সন্তানরা কিভাবে বাঁচবে? এখানে তো সে একের পর এক আমার বাসায় এসে অনুপ্রবেশ করে আমাকে মারামারি করে দিয়ে গেছে, আমাকে রাস্তায় ফেলে হত্যার চেষ্টা করেছে, যেটা আপনারা সবাই দেখেছেন লাইভে। সুইসাইড করার কথা তো আমার, কারণ আমাকে তো সে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারপরে একের পর এক হুমকি ধামকি এসব করে বেড়াচ্ছে। কষ্টে তো আমি আছি। আচ্ছা, সে বারবার একটা কথা বলেছে যে আমাকে বাঁচতে দেওয়া হোক, আমাকে বাঁচতে দেওয়া হোক। তোমাকে বাঁচতে, একটা অপরাধীকে বাঁচতে দিতে হলে তার অপরাধ করতে এই যে কোর্টের প্রাঙ্গণে, হ্যাঁ, সে বলছে তার নামে 5টা মামলা আছে। সে আদালতের প্রাঙ্গণে যে কাজটা, হত্যার চেষ্টাটা করলো, তো আপনার কি মনে হয় না যে এটা আরেকটা মামলার উদ্ভব হতে পারে? তখন সে কি বলবে যে আমার নামে লায়লা 6টা মামলা দিয়েছে, আমাকে বাঁচতে দাও। তুমি করবা সন্ত্রাসী কার্যকলাপ, তুমি মানুষকে হত্যা করার চেষ্টা করবা, তুমি মানুষকে ধর্ষণ করবা, তুমি মানুষের সাথে প্রতারণা করবা, আর তুমি বলো যে আমাকে বাঁচতে দেওয়া হোক। এটা কেমন বাঁচতে চাওয়া? তুমি বাঁচতে চাইলে ভালোভাবে বাঁচো, মানুষের মতো করে বাঁচো। এরকম অপরাধীদের মতো, খুনিদের মতো, ধর্ষণকারীদের মতো তো বাঁচার কোনো কারণ নাই। একটা ধর্ষকের শাস্তি কি জানেন আপনি? একটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেন? কারণ একটা ধর্ষক যে ধরনের কাজ করে বেড়ায় তার শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। সেখানে যদি সে বলে আমি ধর্ষণ করব কিন্তু আমাকে বাঁচতে দেওয়া হোক, আপনার কি মনে হয় যে আপনার বোনের সাথে, আপনার মায়ের সাথে, আপনার সন্তানের সাথে আজকে যদি কোনো মানুষ, প্রিন্স মামুনি যদি এরকম করে, আপনি তাকে বাঁচতে দিবেন? আচ্ছা, একটু জানতে চাইবো, যদি প্রিন্স মামুন এই সাজাতে তার ফাঁসি হয়েছে কিংবা সে যদি কোনো অকারণ করে, আপনি কতটুকু খুশি হবেন? আমি এখানে খুশি হওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে বলেছি যে আমি এখানে নিঃস্ব, এবং প্রিন্স মামুন যে বলবো সিরিয়ালি মানুষের সাথে প্রতারণা করে আসছে, একজনকে ধরছে, একজনের সমস্ত কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরছে, তার এটা থামানো উচিত, তাকে সংশোধন করা উচিত। এখানে আমি খুশি হওয়া খুশি, আমার যেটা চলে গেছে সেটাকে আপনারা আমাকে ফেরত দিতে পারবেন? আমার জীবন থেকে 4টা বছর সে নষ্ট করে দিয়েছে, আমার জীবন থেকে আমার সমস্ত সঞ্চয় নষ্ট করে দিয়েছে। আমি আজকে আপনাদের কাছে গালি খাই তার জন্য। আমি 4 বছর আগে কি আপনারা আমাকে গালি দিতেন? তাহলে আমার কাছ থেকে সে জানিয়েছে যে কি তার সেটা ফেরত দিতে পারবে? আচ্ছা, কোর্টের মাঝখানে সে বলেছে লায়লা শুধু ভাইরাল হওয়ার জন্য এইসব কথা বলছে। আমার ভাইরাল হয়ে কি হবে? আপনারা কি আমাকে 2টা টাকা দেন? আপনারা কি আমাকে 5টা টাকা দেন? তাহলে আমার ভাইরাল হওয়ার দরকার কি? আপনারা বা আমি সোশ্যাল মিডিয়াতে আসার আগেও কি আমার কোনো জীবন ছিল না? আমি কি কোথাও স্ট্যাবলিশ ছিলাম না? এখন আবার ভাইরাল হয়ে কি উপকারী বলেন? আমি এখানে অন্যায়ের প্রতিবাদ জানাতে আসছি। আমি বলতে চাচ্ছি যে আমার সাথে অন্যায় করা হয়েছে এবং অন্যায়কারী বারবার পার পেয়ে যাচ্ছে, কারণ আপনারা প্রশ্রয় দিচ্ছেন, আপনারা সাপোর্ট করছেন, আপনারা তাকে প্রমোট করছেন। একটা অন্যায়কারীকে, একটা ধর্ষণকারীকে, একটা হত্যা চেষ্টাকারীকে আপনারা বারবার প্রমোট করছেন, তার ভিডিও আপলোড করছেন, দর্শকের মধ্যে তার আগ্রহটা বাড়াচ্ছেন, সেটা থেকে তার মনে সেই সাহস বেড়ে গেছে, সে একের পর এক অকারেন্স করে বেড়াচ্ছে।
ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এত সাহস কোথায় পান, ঠিক আছে, সে প্রশ্নের অ্যান্সার দিয়েছে আমার কোনো ব্যাকআপ নাই, আমি খুব নিঃস্ব অসহায়, আমার কিচ্ছু না। আপনাদেরকে এই কথা তো আগেই বলেছি, যখন বাইরে থাকে তখন সে BMW চালায়, সবচেয়ে লেটেস্ট মডেলের বাইক চালায়, সবচেয়ে লেটেস্ট মডেলের ফোন চালায়, কিন্তু যখন আদালত প্রাঙ্গণে যায়, যখন পুলিশের কাছে যায়, তখন সে নিঃস্ব, তখন সে ছোট মানুষ। একটা ছোট মানুষ কিভাবে একটা মানুষের সাথে 4 বছর ধরে প্রতারণা করে, কিভাবে আপনারা উত্তর দেন আমাকে? আপনারা ওর ভাইরাল হয়ে যাওয়া অসামাজিক ছবিগুলো দেখেননি? তখন আপনাদের মনে প্রশ্ন আসেনি যে এই কাজ তো আমি কখনো করতাম না? এই সে যদি ছোট মানুষই হয়, সে এতগুলো মেয়ের সাথে এতগুলো অশালীন অসামাজিক কার্যকলাপ কিভাবে করেছে এবং সেগুলো ছবি তুলে রেখেছে কে? ও যখন ওই মেয়েদের সাথে, ওই মডেলদের সাথে বা ওই নায়িকাদের সাথে বা ওই মেয়েদের, ওইসব নারীদের সাথে অসামাজিক কার্যকলাপ চালিয়ে গেছে, তখন কি ছবি আমি যে তুলে দিয়ে এসেছিলাম? তখন তো সেই নিজেই ছবি তুলেছে, সে নিজেই প্রকাশ করেছে। এই কাজগুলো সে যখন করেছে, তখন আপনারা চিন্তা করতে পারলেন না যে ছেলেটা কত রকম খারাপ? আপনাদের মনে তো কখনো এই জিনিসটা আসলো না যে অনামিকা ঐশী বলেন বা আরো যেই 4-5টা মেয়ের সাথে সে ওই টাইমে মার্চ মাসের ওই পিরিয়ডটাতে যখন এই অসামাজিক কার্যকলাপগুলো করলো এবং সেগুলো ছবি সে তুললো, তো এটা কি ধরনের সুস্থ মানুষ? কি ধরনের তার ব্যাকআপ নাই, কি ধরনের কি নাই, সে ইনোসেন্ট কিভাবে হয়? আপনারা কখনো চিন্তা করতে পারেন যে আমি এক একটা মেয়েকে ধরবো এবং একসাথে এতগুলো মেয়ের সাথে আমি বিছানায় শুবো এবং আমার বেডরুমে এনে তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করবো? ওই একটা মেয়ে তো তার বউ না। ওর যে 10-12টা মেয়ের সাথে ছবি বের হয়েছে, অসামাজিক ছবি তার নিজের বেডরুমে এবং ভিডিও, সেগুলোর কোনোটাই কি তার স্ত্রী? কোনোটার সাথে তার সামাজিক স্বীকৃতপ্রাপ্ত সম্পর্ক? তাহলে তাদের সাথে সে দৈহিক সম্পর্ক কিভাবে করে? সে তো বলেছে তাহলে সে পর্নোগ্রাফি করে। তা সে যদি দুইটা হতে পারে, এক নাম্বার সে অসামাজিক কার্যকলাপ করছে অথবা সে পর্নোগ্রাফি করছে। না হলে তার বেডরুমে নগ্ন ছবি কিভাবে বা নগ্ন ভিডিও কিভাবে প্রকাশ করছে, সে কিভাবে ধারণ করছে? এগুলো আপনারা প্রশ্ন করেন না কেন? আপু আপনার নামে আরেকটা অভিযোগ কিন্তু প্রিন্স মামুন দিয়েছে যে প্রিন্স মামুন কোনো অভিযোগ আমার নামে দিতে পারে না, দিয়েছে লিখনের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে। প্রিন্স মামুন কোনো অভিযোগ আমাকে দিতে পারবে না, কারণ তার অভিযোগ যদি থাকতো সে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিত। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো অভিযোগ দেওয়ার জায়গা না। প্রিন্স মামুন বলতে পারে, এটা আপনি বলতে পারেন যে প্রিন্স মামুন বলেছে। রাইট, আপনার নামে বলেছে যে আপনার সাথে লিখনের একটা সম্পর্ক রয়েছে। লিখনের সম্পর্ক কেন? আপনার সাথেও আমার একটা সম্পর্ক রয়েছে। আপনি কে আমার বলেন? আমি তো আপনার ভাই। লিখন তাহলে কি হবে সেটা আপনি বলেন। লিখন প্রিন্স মামুনের বন্ধু, সেই হিসেবে লিখনের সাথে আমি পরিচিত। শুধু লিখনই না, প্রিন্স মামুনের চারপাশে এখন যতগুলো মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের সাথেও আমার পরিচয় আছে। তারাও যেরকম, লিখনও সেরকম, কিন্তু তারা যেরকম অন্যায়টাকে ঢাকার চেষ্টা করেছে, অন্যায়টাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছে, লিখন অন্যায়টাকে অন্যায় বলে স্বীকৃতি দিয়েছে। সে অন্যায়টাকে প্রকাশ করেছে। সে বলেছে লায়লার সাথে অন্যায় করা হয়েছে এবং এটা আমি নিজের জানি, এবং শুধু লিখন কেন, তার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই সেটা জানে।